সাইমুম সিরিজ ৬২। আবার আফ্রিকার অন্ধকারে পর্ব ২। বেইজিং প্রেসিডেন্ট প্রাসাদের ফ্যামিলি গেস্ট রুমের বেডে ঘুমিয়েছিল আহমদ মুসা। হেলিকপ্টারেই আহমদ মুসা ফজরের নামাজ পড়ে নিয়েছিল। দরজায় নক হওয়ার শব্দ আহমদ মুসাকে জাগিয়ে দিল। চোখ মেলে আহমদ মুসা ঘড়ির দিকে তাকিয়ে দেখল সকাল ৯টা। দুবার নক হয়েছিল দরজায়, আবার নক হল। ভ্রু কুঞ্চিত হল আহমদ মুসার। কে নক করছে? এ নক তো তার প্রোটোকল অফিসার কিংবা গেস্ট উইংয়ের প্রধান মাদাম চেন হুয়ার নয়। মাদাম চেন হুয়া সকাল ৯টায় আসতে চেয়েছিলেন, এটা ঠিক। প্রেসিডেন্টের এ ফ্যামিলি গেস্ট রুমে আহমদ মুসা এসে পৌঁছেছে ভোর ৫:৩০টায়। হেলিকপ্টারেই একজন সেনা অফিসার তাকে জানিয়েছিল, স্যার, প্রেসিডেন্টের অতিথি হিসাবে যাচ্ছেন তার প্রাসাদে। ম্যাডাম চেং ঝিকে নেয়া হচ্ছে রাষ্ট্রীয় গেস্ট রুমে, আর লুঝির লাশ এখান থেকে আপাতত যাবে সেনাবাহিনীর তত্ত্বাবধানে। আহমদ মুসা বিস্মিতই হল দরজায় নকটা ম্যাডাম চেন হুয়া অথবা প্রোটোকল অফিসারের নয় কেন। শোবার আগে সর্বশেষ তার দেখা হয়েছিল প্রোটোকল অফিসারের সাথে। ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে এসে তোয়ালে দিয়ে হাত মুখ মুছে আহমদ মুসা বেডের দিকে একবার তাকিয়ে দরজায় এসে দাঁড়ানো প্রোটোকল অফিসারকে লক্ষ্য করে বলেছিল, ধন্যবাদ, তুমি যাও, আমি এখন বিশ্রাম নেব। তখনই সে বলেছিল, স্যার, ৯:৩০টায় প্রেসিডেন্টের সাথে আপনার নাস্তা, ১০:৩০টায় চীনের মুসলিম নেতৃবৃন্দের সাথে আপনার বৈঠক, ৯টার দিকেই আপনাকে উঠতে হবে। সুতরাং কোনো কারণে মাদাম চেন হুয়া না এলে তার মেসেজ নিয়ে প্রোটোকল অফিসারের আশাই স্বাভাবিক ছিল। ৩বার নক হবার পর আহমদ মুসা দ্রুত বেড থেকে নেমে এল। তার পরনে ঘুমানোর পোশাক, কিন্তু পাল্টানোর সময় নেই। ৩বার নক হওয়ার পর আর দেরি করা ঠিক নয়, জরুরি কোনো বিষয় হতে পারে। আহমদ মুসা দরজার দিকে এগোতে গিয়েও ফিরে এসে বালিশের তলা থেকে রিভলভার নিয়ে শোবার পোশাকের পকেটে রাখল। ডান হাত আহমদ মুসার রিভলভারের সাথে পকেটেই থাকল। স্লাইডিং ডোর। বাম হাত দিয়ে আহমদ মুসা দরজার লক খুলে ফেলল। লক খোলার সাথে সাথেই অটো ডোর ধীরে ধীরে খুলে যেতে লাগল। আহমদ মুসার সামনে থেকে দরজা সরে যেতেই ৩ ফুট সামনে দাঁড়ানো প্রেসিডেন্ট প্রাসাদের স্টাফ অফিসারের ইউনিফর্ম পরা একজন যুবক বলে উঠল, গুড মর্নিং স্যার। সঙ্গে সঙ্গে তার ডান হাতও আহমদ মুসার দিকে উঠে এল হ্যান্ডশেকের ভঙ্গিতে। আহমদ মুসার সন্ধানী চোখ যুবকটিকে দেখছিল। যুবকটির ডান হাতের দিকে চোখ পড়তেই আহমদ মুসা তার হাতে ছোট একটা কলম দেখতে পেল। মুহূর্তেই আহমদ মুসার রক্ত ও ধমনী জুড়ে একটা বিপদের সাইরেন বেজে উঠল। সঙ্গে সঙ্গেই আহমদ মুসা তার দেহকে পেছন দিকে ছুড়ে দিল। মাটিতে পড়ে যাবার আগেই তার ডান হাত পকেট থেকে রিভলভার নিয়ে বেরিয়ে এসেছিল। আহমদ মুসার দেহটি যখন মাটিতে পড়ল, তার আগেই তার তর্জনী রিভলভারের ট্রিগারে চেপে বসেছিল। বুকে গুলি খেয়ে সিটকে পড়ে গেল লোকটির দেহ মাটিতে। গুলিবিদ্ধ হওয়ার আগেই যুবকটির কলমাকৃতির ভয়ঙ্কর গান থেকে আলপিন ধরনের বিষাক্ত বুলেট ছুড়েছিল। আহমদ মুসা পেছন দিকে ছিটকে না পড়লে পিন বুলেটটি তার বুকে ঢুকে যেত। পিন বুলেটটি টার্গেটে আঘাত করতে ব্যর্থ হয়ে বিপরীত দিকে দেয়ালের কাছের কভারে গিয়ে বিদ্ধ হয়েছে। আহমদ মুসা বুলেটটির দিকে একবার তাকিয়ে বাইরে ছুটে গেল যুবকটির কাছে। গুলির শব্দে ছুটে এসেছে সিকিউরিটি পার্সোনালরা এবং প্রেসিডেন্ট প্রাসাদের এ অংশের দায়িত্বশীল কর্নেল নে উইন। আহমদ মুসা যুবকটির পাশে বসে পরীক্ষা করে দেখল সে বেঁচে আছে। আহমদ মুসা তার নারীর স্পন্দন দেখার জন্যে তার গলায় হাত রাখতেই লোকটি দ্রুত চোখ মেলল এবং তার ডান হাতটি আহমদ মুসার লক্ষ্যে তুলে আনার চেষ্টা করল, কিন্তু পারল না। কয়েক ইঞ্চি উঠে ধপ করে তা পড়ে গেল। তার সেই হাতে তখনও ধরা ছিল সেই ভয়ঙ্কর কলমাকৃতির গানটি। যুবকটির চোখে মুখে তখন মৃত্যুর কষ্ট নয়, হিংসার আগুন দাউ দাউ করে জ্বলছে। চিৎকার করে বলল যুবকটি আহমদ মুসাকে লক্ষ্য করে, তুমি মাই লর্ডকে হত্যা করেছ, সর্বনাশ করেছ জোয়ানুর আন্দোলনের, জোয়ানুর বাহিনীর। তুমি আসছ জেনেই আমি প্রতিশোধ নেবার জন্য তৈরি হয়েছিলাম। আমার কাজকে সহজ ও নির্বিঘ্ন করার জন্যে নির্দোষ গোবেচারা মাদাম চেন হুয়াকে হত্যা করতে হয়েছে।
তবুও পারলাম না তোমাকে। কিন্তু কথা শেষ করতে পারল না সে। সব শক্তি একত্র করেই যেন কথাগুলো বলছিল যুবকটি। প্রবল এক ঝকানি দিয়ে তার দেহ নীরব হয়ে গেল। তার মুখ ঢলে পড়ে গেল একপাশে। কর্নেল নেউইন ইতিমধ্যেই সব জায়গায় খবর পৌঁছিয়ে দিল। ছুটে এলো প্রেসিডেন্ট হাউসের গোয়েন্দা প্রধান ক্যাং এবং প্রেসিডেন্ট হাউসের নিরাপত্তা বাহিনীর প্রধান ব্রিগেডিয়ার জি ঝ্যাং জেমিন। তাদের দেখেই আহমদ মুসার পাশ থেকে উঠে দাঁড়াল কর্নেল নেউইন এবং স্যালুট দিয়ে তাদের স্বাগত জানাল। আহমদ মুসা উঠে দাঁড়িয়েছিল। ব্রিগেডিয়ার জি ঝ্যাং জেমিন আহমদ মুসার দিকে এগিয়ে এলো। তার চোখে মুখে উদ্বেগ, উত্তেজনা। বলল, স্যার, কিছু বুঝতে পারছি না। এ যুবকটি ছিল মাদাম চেন হুয়ার ডিপুটি মিস্টার লিনজিং, একজন দায়িত্বশীল অফিসার। এসব কি ঘটিয়ে ফেলল সে? মিস্টার জি ঝ্যাং, আপনি কর্নেল নেউইনকে জিজ্ঞাসা করুন, সে সব শুনেছে। যা মিস্টার লিনজিং মৃত্যুর আগে চিৎকার করে বলেছেন, বলল আহমদ মুসা। ব্রিগেডিয়ার জি ঝ্যাং জেমিন তাকাল কর্নেল নেউইনের দিকে। কর্নেল নেউইন স্যালুট দিয়ে ইয়েস স্যার বলে মিস্টার লিনজিং মৃত্যুর আগে আহমদ মুসার উদ্দেশ্যে চিৎকার করে যা বলেছিল তা বলল। ও গড! আমরা প্রেসিডেন্ট হাউসকে এখনও তাহলে পরিষ্কার করতে পারিনি। ষড়যন্ত্রকারীরা এখনও রয়ে গেছে। ব্রিগেডিয়ার জি ঝেংয়ের কণ্ঠ আর্তনাদ করে উঠল। প্রেসিডেন্ট হাউসের গোয়েন্দা প্রধান ক্যাং কিছু বলতে যাচ্ছিল, তখন ব্রিগেডিয়ার জি ঝেংয়ের এয়ারলেস বেজে উঠল। এয়ারলেসের স্ক্রিনের দিকে একবার তাকিয়েই অ্যাটেনশন হয়ে উঠল। বলল, ইয়েস এক্সেলেন্সি, আমি মিস্টার লিনজিং এর লাশের কাছে। ইয়েস এক্সেলেন্সি, আহমদ মুসা স্যারও এখানে আছেন, ওপারের কথা শুনে বলল ব্রিগেডিয়ার জি ঝেং। এক্সেলেন্সি, মিস্টার লিনজিং আহমদ মুসা স্যারকে হত্যা করতে এসেছিল। মৃত্যুর আগে নিজেই সে স্বীকার করেছে জোয়ান উকে হত্যা এবং জোয়ান উর আন্দোলন ও তার বাহিনীকে শেষ করার অপরাধেই আহমদ মুসা স্যারকে সে হত্যা করতে এসেছিল, বলল জি ঝেং। ইয়েস এক্সেলেন্সি, আমি স্যারকে বলছি, তিনি এখনও শোবার পোশাকেই আছেন, জি ঝেং বলল। ইয়েস এক্সেলেন্সি, আমি এদিকে সব দেখছি। মিস্টার ক্যাঙ্গো এখানে আছেন, জি ঝেং বলল। গুড মর্নিং এক্সেলেন্সি, জি ঝেং বলল। ওয়্যারলেসে কথা শেষ করেই ব্রিগেডিয়ার জি ঝ্যাং আহমদ মুসাকে লক্ষ্য করে বলল, স্যার, এক্সেলেন্সি প্রেসিডেন্ট নাশতা টেবিলে আপনার জন্য অপেক্ষা করছেন। আপনাকে নিয়ে যাবার জন্যে ম্যাডাম লিয়েন হুয়া ও ম্যাডাম ফাং আসছেন। মিস্টার জি ঝ্যাং, আপনি মিস্টার লিন জেংয়ের কলার ব্যান্ডের উল্টো পিঠ পরীক্ষা করে দেখলেন চীনের প্রাচীন হানজু ভাষার আদি বর্ণ উল্কীর্ণ আছে। এটা প্রমাণ করে মিস্টার লিন জ্যাং জোয়ানুর সন্ত্রাসী দলের সদস্য। এই লোক নিহত হয়েছে এটা প্রকাশ হওয়ার আগে এর বাড়ি সার্চ করা ও এর মোবাইল পরীক্ষা করা প্রয়োজন। এই লোক আমাকে লক্ষ্য করে নিডল বুলেট ছুঁড়েছিল। 2, সেই বুলেট দরজার বিপরীত দিকের দেয়ালের কাঠ কভারে বিদ্ধ আছে। আহমদ মুসার কথা শেষ হবার আগেই এসে পৌঁছল লিয়েন হুয়া এবং ফ্যান ফ্যাং। লিয়েন হুয়ার মুখ গম্ভীর, চটুল ফ্যান ফ্যাংয়ের মুখও বিমর্ষ। হাসি মুখে আহমদ মুসা ওদের স্বাগত জানিয়ে বলল, তোমরা এখানে একটু দাঁড়াও, কিংবা আমার ড্রয়িং রুমে গিয়ে বসো। কয়েক মিনিট লাগবে আমার তৈরি হতে। কথা শেষ করে তার কক্ষের দিকে ফিরতে যাবে এমন সময় দেখল প্রোটোকল অফিসার আসছে। তার হাতে ফুলের তোড়া। তার দৃষ্টি আহমদ মুসার দিকে। আহমদ মুসা থমকে দাঁড়াল। প্রোটোকল অফিসার আহমদ মুসার কাছাকাছি হয়ে বলল, স্যার, মাদাম চেন হুয়ার লাশ এইমাত্র পাওয়া গেছে তার অফিস কক্ষের পেছনের বাগানে। প্রোটোকল অফিসারের কথা শেষ হতেই প্রেসিডেন্ট হাউসের গোয়েন্দা প্রধান ক্যাং বলল, ইয়েস মিস্টার আহমদ মুসা, এই মুহূর্তে আমরাও খবরটা পেলাম। বিষাক্ত নিডল বুলেটে তাকে হত্যা করা হয়েছে। সত্যি অসহনীয় একটা খবর। আল্লাহ তার উপর সদয় হন। মনে হয় তাকে হত্যা করার পর তার ডেপুটি আমাকে হত্যা করতে এসেছিল, বলল আহমদ মুসা। স্যার, মাদাম চেনের টেবিলে এই ফুলের তোড়া পাওয়া গেছে। এই ফুলের তোড়া নিয়েই তিনি আপনার কাছে আসতে চেয়েছিলেন। ফুলের তোড়ার পেপার ব্যান্ডে লেখা আছে, গুড মর্নিং মিস্টার আহমদ মুসা। এটা দেখেই আমি নিয়ে এলাম।
কথা শেষ করার সাথে সাথেই ফুলের তোড়াটি আহমদ মুসার দিকে তুলে ধরল প্রোটোকল অফিসার। আহমদ মুসা ফুলের তোড়াটা হাতে নিল। ফুলের তোড়াটা হাতে নিতেই তার সতর্ক হাত অনুভব করল ফুলের তোড়াটা স্বাভাবিকের চেয়ে বেশি ভারী। ভ্রু কুঞ্চিত হল আহমদ মুসার। প্রশ্ন ফুটে উঠল তার চোখে মুখে। তাকালো সে ফুলের তোড়ার উপরের পেপার ব্যান্ডের লেখার দিকে। তাকালো আহমদ মুসা প্রোটোকল অফিসারের দিকে। বলল, অফিসার, দেখুন তো পেপার ব্যান্ডের লেখা কি মাদাম চেনের হাতের। প্রোটোকল অফিসার দ্রুত তাকালো লেখাটার দিকে। বলল, না স্যার, এটা মাদাম চেনের হাতের লেখা নয়, তার আশেপাশের কারো লেখা বলে মনে হয়, বলল আহমদ মুসা। না স্যার, এ লেখা এখানকার আমাদের কারো বলে মনে হচ্ছে না, স্টাইলটা প্রাচীন ধাঁচের, প্রোটোকল অফিসার বলল। আহমদ মুসার মনের কোণের সন্দেহটা বাস্তব রূপ নিয়ে তার সামনে এসে দাঁড়াল। দ্রুত কণ্ঠে সে বলল, মিস্টার নেউইন, মিস্টার ক্যাং, এ ফুলের তোড়ায় বোমা আছে। আর্তনাদ করে মিস্টার উ ক্যাং ছুটে এলো। বলল, স্যার, দিন তাড়াতাড়ি, সুইমিং পুলের পানিতে ফেলে দিয়ে আসি। না মিস্টার ক্যাং, ভয় নেই। ফুলের তোড়ার পেপার ব্যান্ডের সাথে বোমার পিনের যোগ আছে। পেপার ব্যান্ড না টানার আগে এর বিস্ফোরণ ঘটবে না, বলল আহমদ মুসা। ও গড, আমি তো একবার পেপার ব্যান্ড তুলে নিয়ে নতুনভাবে সেট করতে চেয়েছিলাম, বলল প্রোটোকল অফিসার, তার কণ্ঠে আর্তনাদ। ব্রিগেডিয়ার নিউওয়েন তার ওয়্যারলেসে প্রেসিডেন্টকে সব জানিয়ে প্রেসিডেন্ট হাউসের বিস্ফোরক ম্যানেজমেন্ট টিমকে ডেকেছিল। তারা এসে গেল। উ ক্যাঙ্গের হাত থেকে ফুলের তোড়াটা নিয়ে নিরাপদ দূরত্বে সরে গিয়ে বোমাটি নিষ্ক্রিয় করে সেটা হাতে করে নিয়ে এসে টিমের ইনচার্জ বলল ব্রিগেডিয়ার নেউয়েনকে, অকল্পনীয় ক্ষমতাসম্পন্ন এ বোমা স্যার। পিংপং বল আকারের এ বোমা আণবিক বোমা নয়, কিন্তু আণবিক বোমার ধ্বংস ক্ষমতায় আছে। এ বোমা সম্পর্কে আমরা পড়েছি, কিন্তু দেখিনি। এ বোমার এখানে বিস্ফোরণ হলে প্রাসাদের এই অংশ সম্পূর্ণ ধ্বংস হয়ে যেত। আঁতকে উঠল সবাই। শুকিয়ে গেল ব্রিগেডিয়ার নেওয়েন এবং উ ক্যাঙ্গের মুখ। আতঙ্কে চুপসে গেছে লিয়েন হুয়া ও ফ্যান ফ্যাং। তাদের বিস্ময় দৃষ্টি আহমদ মুসার দিকে। ঠিক আছে মিস্টার নেওয়েন, আল্লাহ আমাদের সবাইকে বাঁচিয়েছেন। যাক, আপনারা এদিকের ব্যবস্থা করছেন, আমি পোশাক পাল্টে আসছি। কথা শেষ করেই তাকালো লিয়েন হুয়া ও ফ্যান ফ্যাংয়ের দিকে। বলল, তোমরা এখানেই দাঁড়াও। আহমদ মুসা চলে গেল তার কক্ষের দিকে। আহমদ মুসা, লিয়েন হুয়া ও ফ্যান ফ্যাং নাস্তার টেবিলে পৌঁছার পরপরই প্রেসিডেন্ট প্রবেশ করল। প্রেসিডেন্টকে শুভেচ্ছা জানিয়ে আহমদ মুসা উঠে দাঁড়াল। বলল, দুঃখিত এক্সেলেন্সি, আমার ঝামেলায় আপনাদের নাস্তা অস্বাভাবিক দেরি হয়ে গেল। আহমদ মুসা এবং সবাইকে স্বাগত জানিয়ে বসল প্রেসিডেন্ট তার আসনে। তার মুখ গম্ভীর, কপাল কুঞ্চিত। কারো মুখে কোনো কথা নেই। নীরবতা ভাঙল প্রেসিডেন্ট। আহমদ মুসার দিকে তাকিয়ে বলল, আহমদ মুসা, আজ চীনের প্রেসিডেন্ট প্রাসাদে সকালে সংঘটিত দুটি ঘটনা আমাকে যতটা উদ্বিগ্ন করেছে, অতীতের কোনো কিছুতেই আমি এতটা উদ্বিগ্ন হইনি। বিশেষ করে তুমি কতটা বিপদে আছো তা আমি জানি বলেই তোমাকে আমার প্রাসাদে নিয়ে এসেছি। কিন্তু এখানেও তোমার উপর এই ভয়াবহ আক্রমণ আমাকে সত্যিই হতভম্ব করেছে। এত দ্রুত কিভাবে এটা সম্ভব হল? তুমি এসেছ এখানে ভোর ৫টায়, তারপরেই সব পরিকল্পনা হয়েছে। কিভাবে হতে পারল? তোমার বাঁচাটাও মিরাকল। ২ আক্রমণ থেকে তুমিই তোমাকে বাঁচিয়েছ। আমাদের সিকিউরিটি এবং দায়িত্বশীলরা কোনো সাহায্যেই আসতে পারেনি। প্রেসিডেন্ট থামতেই আহমদ মুসা বলে উঠল, এক্সেলেন্সি, খুব বেশি উদ্বিগ্ন হওয়ার কিছু নেই। আমি মনে করছি আক্রমণের ব্যাপারটা তাৎক্ষণিক সিদ্ধান্ত, বাইরের কোনো হাত বা পরিকল্পনা এতে নেই। উডাং পাহাড়ের ঘটনা ও জোয়ানুর মৃত্যুর খবর জানার পর সে বা তারা যখন দেখল আমি এখানে এসেছি, তখন বেপরোয়া হয়েই সে বা তারা আমাকে হত্যার সিদ্ধান্ত নেয়। এই আক্রমণ পরিকল্পনায় বাইরের কেউ নেই। এ কথা তুমি বলছো কি করে? জিজ্ঞাসা প্রেসিডেন্টের। এক্সেলেন্সি, আমার প্রথম কথা হল, এত অল্প সময়ে এই পরিকল্পনা হওয়া স্বাভাবিক নয়। দ্বিতীয় বিষয়টা এই যে
এ পরিকল্পনায় বাইরের সংশ্লিষ্টতা থাকলে শুধু একজনের উপর এর দায়িত্ব ছেড়ে দিত না। তৃতীয় যে কথা বলবো সেটা হল, পরিকল্পনাটা সুপরিকল্পিত ছিল না। প্রথমে পরিকল্পনা করা হয় ফুলের তোড়ার মধ্যে বোমা রেখে লক্ষ্য হাসিল করা হবে। এর ফল নিশ্চিত ছিল না মনে করে প্রত্যক্ষ আক্রমণের পদক্ষেপ নেয়। আমি মনে করি আপনার প্রাসাদের গেস্ট উইংয়ের ডেপুটি প্রধান মিস্টার লিন জিংয়ের নিজস্ব উদ্যোগ ছিল এটা। সে ছিল জোয়ান উ বাহিনীর একজন নিবেদিত কর্মী। রাতেই সে জানতে পারে জোয়ান উর মৃত্যু এবং তাদের বিপর্যয়ের কথা, এবং জানতে পারে সবকিছুর জন্যে আমিই দায়ী। তারপর সে যখন দেখল সেই আমিই ভোর 5টায় প্রেসিডেন্ট প্রাসাদে তার নাগালের মধ্যে এসেছি, তখন ডু অর ডায়ের শপথ নিয়ে সে এই কাজ করে। থামল আহমদ মুসা। ধন্যবাদ আহমদ মুসা, তোমার যুক্তি আমি গ্রহণ করলাম এবং সেই সাথে একটু স্বস্তি পেলাম যে এই ঘটনার সাথে প্রাসাদের আর কেউ জড়িত নেই। কিন্তু বিস্মিত হচ্ছে ভয়াবহ ধরনের নিডল বুলেট ও ক্ষুদ্র আকারের কিন্তু মারাত্মক ধ্বংসকারী ওই বোমা মিস্টার জেংয়ের কাছে ছিল। তাহলে গোয়েন্দা যে রিপোর্ট এইমাত্র পেলাম তাতে দেখলাম নিডল গানটা এতই ভয়াবহ যে এই নিডল বুলেট দেহে বিদ্ধ হওয়ার প্রয়োজন হয় না। দেহের চামড়া স্পর্শ করতে পারলেই কয়েক সেকেন্ডের মধ্যে টার্গেটের মৃত্যু হবে। আর ফুলের তোড়ার বোমাটা পিং পং বল সাইজের বিশেষ ধরনের বোমা, যাতে পারমাণবিক বোমার কিছু চরিত্র আছে। এই বোমা 20 গজ রেডিয়াসের, মধ্যকার সমস্ত স্থাপনা মাটির সাথে মিশিয়ে দেয়, আর 50 গজ রেডিয়াসের মধ্যে কোনো প্রাণী বেঁচে থাকে না। এরকম ও গড বলে আর্তনাদ করে উঠল আহমদ মুসা ছাড়া উপস্থিত সকলেই। প্রেসিডেন্ট থেমে গিয়েছিল, বলে উঠল, হ্যাঁ, আতকে ওঠারই কথা। প্রচলিত বোমার এ চরিত্র নেই। কোথায় পেল তারা এ বোমা? আমি উদ্বিগ্ন আহমদ মুসা। আর কি অস্ত্র আছে ওদের অস্ত্রাগারে? এক্সেলেন্সি, আপনার নির্দেশেই রাত 3টা থেকে জোয়ান উ বাহিনীর গোটা দেশে ছড়িয়ে ছিটিয়ে থাকা ঘাঁটি, আড্ডাখানা, অফিসে অভিযান চলছে। জোয়ান উর কম্পিউটার থেকে ওদের সক্রিয় জনশক্তি এবং তাদের ঘাঁটি অফিসের বিস্তারিত তালিকা পাওয়া গেছে। অভিযান শেষ হলে ওদের অস্ত্রের হিসাবও পাওয়া যাবে। আমার বিশ্বাস বহু বিজ্ঞানীকে তারা বহুদিন থেকে ধরে রেখেছিল। তার মধ্যে পরমাণু বিজ্ঞানীও রয়েছেন। আপনি যে বোমার কথা বললেন সেটা সেই বিজ্ঞানীদের কারো তৈরি আণবিক বোমার নিরাপদ কোনো ক্ষুদ্র সংস্করণ হতে পারে, বলল আহমদ মুসা। দোয়া করো আহমদ মুসা, দেশজোড়া অভিযান যেন আমাদের সফল হয়। এ অভিযানের কৃতিত্ব তোমার। আমি এ অভিযান একদিন দেরিতে করতে চেয়েছিলাম জাতীয় নিরাপত্তা পরিষদকে গোটা বিষয় অবহিত করার পর, কিন্তু উডাং থেকে দায়িত্বশীল জেনারেল যখন জানালো যে তাৎক্ষণিক এ অভিযানের প্রতি তুমি জোর দিয়েছ, তখনই তা আমি মেনে নিয়েছি এবং অভিযানের নির্দেশ দিয়েছি। প্রেসিডেন্ট বলল, এক্সিলেন্সি, এই স্বীকৃতি আপনার উদার হৃদয়ের পরিচায়ক। অধস্তন থেকে নানা পরামর্শ ও প্রস্তাব আসবে, তা বাছাই ও গ্রহণ করা আপনার দায়িত্ব, বলল আহমদ মুসা। প্রেসিডেন্ট কিছু বলতে যাচ্ছিল, তাকে বাধা দিয়ে ফ্যান ফ্যাং বলল, এক্সকিউজ মি বাবা, একটা জরুরি কথা। স্যার, কিভাবে নিজেকে নিডল গান থেকে রক্ষা করলেন? কিভাবে তিনি বুঝতে পারলেন ফুলের তোড়ায় বোমা আছে? এটা না জানলে আমরা নাস্তা খেতে পারব না। প্রেসিডেন্টের ঠোঁটে হাসি ফুটে উঠল, বলল, এ জিজ্ঞাসা আমারও ফ্যান। বেটা আহমদ মুসা, বলো। ঘটনা শোনার পর থেকে আমি উন্মুখ হয়ে আছি। বলো, কি করে বুঝলে, কি করে বাঁচলে? বলল, মাদাম প্রেসিডেন্ট লি চিন হুয়া। আহমদ মুসা সংক্ষেপে 2 ঘটনা কেন, কিভাবে ঘটেছিল তা বলল। প্রেসিডেন্ট, মাদাম প্রেসিডেন্ট, ফ্যান, লিয়েন হুয়া সকলেরই চোখে মুখে বিস্ময়। আহমদ মুসার কথা শেষ হতেই মাদাম প্রেসিডেন্ট লি চিন হুয়া বলল, তুমি লিয়েন হুয়া, ফ্যান, প্রোটোকল অফিসার ও মাদাম চিন হুয়া সকলেরই দরজায় নক করার ধরন আলাদা করে চেনো কিভাবে? প্রত্যেকটা শব্দেরই একটা নিজস্ব চরিত্র আছে, সেটা খেয়াল করলেই শব্দকে আলাদাভাবে চিনতে পারা যায়। আহমদ মুসা বলল, ও গড, এটা কি করে সম্ভব? ঈশ্বর তোমার প্রতি অসম্ভব সদয় বেটা, বলল মাদাম প্রেসিডেন্ট লি চিন হুয়া। ঠিক বলেছ লিচিন, বলেই প্রেসিডেন্ট লিচিন থেকে
চোখ ফিরালো আহমদ মুসার দিকে, বলল, নিডল গানের গুলির মুখে সেকেন্ডের মধ্যে কিভাবে তুমি নিজেকে পেছনে মাটিতে ছুড়ে দিলে এবং সেই সাথে নিডল গানের দ্বিতীয় গুলি ঠেকাবার জন্য গুলি করলে লোকটিকে। আহমদ মুসা হাসল, বলল, এক্সিলেন্সি, যিনি আমাকে বাঁচাতে চান, এটা সেই স্রষ্টা, প্রতিপালক, দয়াময় প্রভুরই কাজ। আমার মাথায় এসেছিল বাঁচার জন্য কি করতে হবে, কিন্তু কিভাবে করলাম সেটা আমি জানি না। মাদাম লিচিনের কথাই আমি আবার বলছি, তোমার আল্লাহ তোমাকে অসম্ভব ভালোবাসেন, বলল প্রেসিডেন্ট, তার কণ্ঠ আবেগ জড়িত। এক্সেলেন্সি, আল্লাহ সব মানুষকেই অসম্ভব ভালোবাসেন। কে তাকে মানল, কে মানল না, এসব বিবেচনা না করেই তিনি সব মানুষকে আলো দেন, বাতাস দেন, পানি দেন, শক্তি ও সুস্থতা দেন, আহার দেন, বাসস্থান দেন, সন্তান সন্ততি পরিবার দেন, সম্মান সমৃদ্ধি দেন তার প্রাকৃতিক বিধান অনুসারে। তিনি কষ্ট পান মানুষ যখন পথভ্রষ্ট হয়ে নিজের ক্ষতি করে, অন্যের ক্ষতি করে। যুগে যুগে তিনি নবী, রসুল, ধর্ম পাঠিয়েছেন, মানুষ যাতে পথভ্রষ্ট না হয়, বলল আহমদ মুসা। প্রেসিডেন্ট, মাদাম প্রেসিডেন্ট সহ সবারই এবার মুগ্ধ দৃষ্টি আহমদ মুসার দিকে। বলল মাদাম প্রেসিডেন্ট, বেটা, তুমি ধর্মনেতা নও, ধর্মবেত্তা পণ্ডিতও নও, ধর্মপ্রচারকও নও, কিন্তু একটা দুইটা বাক্যে তুমি স্রষ্টা ও তার ধর্মের যে রূপ তুলে ধরলে, তা আমার কাছে শুধু নতুন নয়, অপরূপ। হৃদয়টা সত্যি শীতল হয়ে গেছে। তোমার কথায় দুইটা সত্য আজ আমি জানলাম। এক, আল্লাহ নিঃশর্তভাবে সকলের জন্য দয়াময়, এবং দুই, ধর্ম আল্লাহর, কিন্তু তা সর্বতোভাবে মানুষের উপকারের জন্যে, কল্যাণের জন্যই। ধন্যবাদ বেটা। আমাদেরও ধন্যবাদ স্যারকে। এ বিষয়ে আরও কথা আছে, কিন্তু সেটা থাক। স্যারকে আমার জিজ্ঞাসা, ফুলের তোড়ার পেপার ব্যান্ডের লেখাকে আপনি সন্দেহ করেছিলেন কেন? কাগজের ব্যান্ডে যে কোনো কাউকে দিয়ে লিখিয়ে নেওয়া যায়, ওই লেখাকে আপনার সন্দেহজনক মনে হয়েছিল কেন? লিয়েন হুয়া বলল, আমার উপর আক্রমণ হবার পর সন্দেহ করার মতো নয়, এমন জিনিসও সন্দেহজনক হয়ে ওঠে। তাছাড়া ফুলের তোড়া স্বাভাবিকের চেয়ে বেশি ভারী হওয়া এবং পেপার ব্যান্ডের লেখার অ্যালফাবেট প্রাচীন হানজু ভাষার স্টাইলে হওয়া, এই দুটি বিষয় একত্রিত হওয়ার কারণে সন্দেহজনক হয়ে উঠেছিল, বলল আহমদ মুসা। ধন্যবাদ স্যার। ওই ধরনের বিপদে পড়লে মানুষের বুদ্ধি লোপ পায়, কিন্তু স্যার, আপনার বুদ্ধি আরও তীক্ষ্ণ হয়ে ওঠে, লিয়েন হুয়া বলল, কারণ তিনি আহমদ মুসা। আজ দুনিয়াতে ফ্যানফ্যাংকে থেমে যেতে হল। তার মা মাদাম প্রেসিডেন্ট তাকে বাধা দিয়ে বলল, তোমার স্যার, বেটা আহমদ মুসা বিব্রত হয় প্রশংসার মধ্যে পড়লে। এখন এসো, আমরা নাস্তা শুরু করি। চাইলে খেতে খেতেও কথা হতে পারে। ধন্যবাদ লিচিন, আমরা সবাই ক্ষুধার্ত। তাহলে নাস্তা শুরু করা যাক, বলল প্রেসিডেন্ট। নাস্তা শেষ হল। প্রেসিডেন্ট চায়ের কাপটা পিরিচে রাখতে রাখতে বলল আহমদ মুসাকে লক্ষ্য করে, আহমদ মুসা, এসসিএফ, স্পেশাল কমান্ডো ফোর্স, তোমাকে রাষ্ট্রীয় অতিথি ভবন পিপলস প্যালেসে নিয়ে যাবে। দেখবে, ওখানেই আমাদের সম্মানিত অতিথিরা আছেন। ওদের সভাটা ওখানেই হবে। এখন থেকে তোমার চলাফেরা ও নিরাপত্তা এসিএফই ম্যানেজ করবে। কথা শেষ করেই সবাইকে ধন্যবাদ দিয়ে উঠে দাঁড়াল প্রেসিডেন্ট। আহমদ মুসাও সঙ্গে সঙ্গে উঠে দাঁড়াল, বলল, এক্সকিউজ মি এক্সেলেন্সি, আমি প্রহরী বেষ্টিত না থাকলেই কি বেশি ভালো হতো না? জোয়ান বাহিনীর জনশক্তি ও ঘাঁটিগুলোর প্রায় সবই আপনার সরকারের নিয়ন্ত্রণে এসে গেছে। মিস্টার লিন জ্যাংয়ের মতো যারা বাইরে আছে, তাদের মধ্যে গুরুত্বপূর্ণ যারা, তাদের সন্ধান পাওয়া দরকার। আমি প্রহরী ছাড়া থাকলে আমার কাছে আসা তাদের জন্য সহজ হবে। প্রেসিডেন্ট হাসল। সত্যি, আহমদ মুসা, তুমি অনন্য। পরার্থে তোমার যে ত্যাগ স্বীকার, তার তুলনা নেই। কিন্তু আমরা তোমাকে টোপ বানিয়ে তাদের ধরতে চাই না। এতে যে লাভ, তার চেয়ে ক্ষতির আশঙ্কা অনেক বেশি। একটু থামল প্রেসিডেন্ট, সঙ্গে সঙ্গেই আবার বলে উঠল, আসি আহমদ মুসা, সবাইকে শুভেচ্ছা। চলে গেল প্রেসিডেন্ট। প্রেসিডেন্ট চলে যেতেই ফ্যান বলে উঠল, স্যার, এখনই তো আপনি চলে যাবেন, আমাদের সময় দেওয়ার ওয়াদা আমি আপনাকে স্মরণ করিয়ে দিচ্ছি। আহমদ মুসা হাসল, বলল, ওয়াদা থেকে সরিনি, কিন্তু যদি না পারি
তাহলে অবশ্যই তুমি আমাকে মাফ করে দিবে, যেমন দুনিয়ার অনেকে আমাকে মাফ করে দিয়েছে। হঠাৎ চোখ মুখ ভারী হয়ে উঠল ফ্যান ফ্যাংয়ের। বলল, মানুষের হৃদয় ভাঙা আপনার অভ্যেস, কিন্তু আমি আপনাকে মাফ করব না। আবেগে রুদ্ধ হয়ে উঠেছে ফ্যান ফ্যাংয়ের কণ্ঠ। ম্লান হাসি আহমদ মুসার ঠোঁটে। বলল, ফ্যান, শুধু এক পক্ষ দেখো না। নিজের হৃদয় না ভেঙে কারো হৃদয় ভাঙা যায় না। আপনার হৃদয় আর আমি ভাঙতে দেব না, বলল ফ্যান ফ্যাং। কণ্ঠে একরাশ ক্ষোভ ও জেদের সুর। মিষ্টি হাসল আহমদ মুসা। বলল, ছোট বোনের উপযুক্ত কথা তুমি বলেছ। সঙ্গে সঙ্গে ফ্যান ফ্যাং উঠে দাঁড়াল। আহমদ মুসার উদ্দেশ্যে দীর্ঘ বাউ করল। বলল, অনেক ধন্যবাদ। আমার বড় ভাই ছিল না ভাইয়া। অশ্রু জড়ানো কণ্ঠ ফ্যান ফ্যাংয়ের। মাদাম প্রেসিডেন্টের পিএ দরজায় এসে দাঁড়াল। এসসিসিএফ এর লোকেরা কি এসেছে? জিজ্ঞাসা মাদাম প্রেসিডেন্টের। ইয়েস ম্যাডাম, বলল পিএ মেয়েটা। তাহলে উঠছি। মাদাম প্রেসিডেন্টকে লক্ষ্য করে বলল আহমদ মুসা, এসো বেটা। বলেই মাদাম প্রেসিডেন্ট লি চিন তাকালো ফ্যান ও লিয়েন হোয়ার দিকে। বলল, তোমরা যাও, ভাইকে এগিয়ে দিয়ে এসো। লিয়েন হুয়া ও ফ্যান উঠে দাঁড়াল। বেরিয়ে এলো আহমদ মুসাকে নিয়ে। ভাইয়া, খেয়াল করেছেন লিয়েন হুয়া আপার মুখে কথা নেই। ফ্যান বলল আহমদ মুসাকে। ফ্যান সত্যি বলেছে। লিয়েন, তুমি অসুস্থ নাও তো? আহমদ মুসা বলল। লিয়েন হুয়া কথা বলার জন্য মুখ খুলেছিল, তার আগেই ফ্যান বলল, রাতে মাজু ভাইয়ের সাথে দেখা হওয়ার পর থেকেই লিয়েন হুয়া আপার এই অবস্থা। আহমদ মুসা তাকালু লিয়েন হুয়ার দিকে। বলল, উদ্বেগের কিছু নেই লিয়েন হুয়া। আমি মাজুর বুলেটবিদ্ধ স্থান পরীক্ষা করেছি। হাড় কিংবা দেহের কোনো বেসিক অর্গানের তেমন ক্ষতি হয়নি। শীঘ্রই সেরে উঠবে। ধন্যবাদ। অনেক দুর্বল আমাদের মন স্যার। একটু থেমেই আবার বলে উঠল, আপনাকে অনেক ধন্যবাদ স্যার। লিয়েন হুয়ার কণ্ঠ অনুরুদ্ধ। আগের ধন্যবাদের অর্থ আছে, পরের এই ধন্যবাদটা কেন? বলল আহমদ মুসা। স্যার, আমি মাঝুর কাছে সব শুনেছি। আপনার পৌঁছতে 2-1 মিনিটও দেরি হলে সে কথা শেষ করতে পারল না। লিয়েন হুয়া কান্নায় জড়িয়ে গেল তার গলা। দুই হৃদয়কে এত গভীর ভালোবাসায় জড়িয়েছেন আল্লাহ। খুশি হল আহমদ মুসা। মনে মনে দোয়া করল ওদের জীবনকে আল্লাহ আলী রাদিয়াল্লাহু আনহু ও ফাতিমা রাদিয়াল্লাহু আনহের মতো সুন্দর ও সফল করুন। লিয়েন হুয়ার মনটাকে আহমদ মুসা অন্যদিকে ঘুরিয়ে নেবার জন্যে বলল, মা, ঝুর খবর কখন পেয়েছিলে লিয়েন হুয়া? মুক্ত হবার পর উডাং পাহাড়ে থাকতেই মাঝু আমাকে টেলিফোন করেছিল। মোবাইলটা আপনিই তাকে জোগাড় করে দিয়েছিলেন স্যার, বলল লিয়েন হুয়া। তার কণ্ঠ আবারও রুদ্ধ হয়ে উঠেছিল। স্যার, কাল মাঝুর খবর পাওয়ার পর থেকেই সে কাঁদছে। ওকে একটু বকে দিন স্যার আপনি। ফ্যান ফ্যাং বলল, এমনিই সে কাঁদছে, তার উপর তুমি তাকে বকতে বলছ? কথা শেষ করেই লিয়েন হুয়াকে লক্ষ্য করে আহমদ মুসা বলল, আচ্ছা লিয়েন হুয়া, এক্সেলেন্সি প্রেসিডেন্ট মানে তোমার মামা মাঝু মুক্তির ব্যাপারে তোমাকে কিছু বলেননি? সরি স্যার, বলতে ভুলে গেছি। আমরা গত রাতে কেউ ঘুমাইনি। আপনি যখন বন্দীদের উদ্ধারের জন্যে ড্র্যাগন কেভ প্রাসাদে প্রবেশ করেন, তখনই মামা আমাকে ডেকে সেই কথা বলেছিলেন। এরপর মা ঝু টেলিফোন পাবার কিছুক্ষণ পরে মামাই আমার ঘরে ছুটে এসেছিলেন। বলেছিলেন, লিয়েন মা মাঝু সহ বন্দীরা মুক্ত হয়েছে। মাঝু আহত, কিন্তু সিরিয়াস কিছু নয়। ওরা বেইজিং আসছে। আলহামদুলিল্লাহ, আহমদ মুসার মুখে উচ্চারিত হল। ভাইয়া, আলহামদুলিল্লাহর অর্থ আমি শিখেছি। লিয়েন আপার কথা শুনে আল্লাহর প্রশংসা করলেন কেন? বলল ফ্যানফাং। লিয়েন ও মাঝুর রিলেশনকে তোমার বাবা কিভাবে নেবেন, এ ব্যাপারে আমার উদ্বেগ ছিল। বুঝলাম উনি ভালোভাবেই নিয়েছেন, তাই আল্লাহর প্রতি আমি কৃতজ্ঞতা জানালাম। আহমদ মুসা বলল, এ ক্ষেত্রে আপনার কৃতিত্ব বেশি ভাইয়া স্যার, বলল ফ্যানফাং। কেমন? আহমদ মুসা বলল, আপনি চীনের অনেককে, অনেক কিছুকে বদলে দিয়েছেন। সবচেয়ে বেশি বদলে দিয়েছেন আমার মা বাবাকে। জানেন না,
মা আপনার ধর্মকে সরাসরি জানার জন্যে কোরআনের চীনা ভাষার অনুবাদ আনিয়ে নিয়েছেন, বলল ফ্যান। আলহামদুলিল্লাহ। আহমদ মুসা বলল, আলহামদুলিল্লাহ। বলল ফ্যানও। আমি আলহামদুলিল্লাহ আগেই বলেছি, লিয়েন হুয়া বলল। আমরা এসে গেছি ভাইয়া স্যার। ওই তো গেটে গাড়ি দাঁড়িয়ে, গাড়ি ঘিরে রেখেছে কমান্ডোরা, বলল ফ্যান ফ্যাং। ফ্যান, এই ভায়া স্যারের অর্থ কি? এ তো অসংলগ্ন মিলন, আহমদ মুসা বলল। হাসল ফ্যান বলল, স্যার থেকে ভায়াতে উঠার ট্রানজিশন পিরিয়ড চলছে আমার। এ সময় অনর্থক কিছু ঘটতেই পারে, বলল ফ্যান। মেনে নিলাম, তবে পরামর্শ, ল পড়ে সুপ্রিম কোর্টে যোগ দাও, যুক্তিবাদিতা কাজে লাগবে, আহমদ মুসা বলল। না, কথা বেচার কাজ আমি করব না, বলল ফ্যান। ঠিক আছে, সুপ্রিম কোর্টের বিচারক হবে, আহমদ মুসা বলল। না, তা হব না। আইনে আমি হাত দিতে পারব না, কিন্তু আইন আমাকে কলুর বলদের মতো ঘুরাবে, বলল ফ্যান। তাহলে কি হবে? আহমদ মুসা বলল। আমি আপনার মতো হব, বলল ফ্যান। তাহলে গোয়েন্দা হও, আহমদ মুসা বলল। ওটা অন্ধকারের জীবন, ওখানে চরিত্র, নৈতিকতা বলে কিছু থাকে না, বলল ফ্যান। হাসল আহমদ মুসা বলল, তাহলে রাজনীতিক হও, ওটা লিয়েন আপার জন্যে মানায় বেশি, বলল ফ্যান। তুমি তো লিয়েনের রাইট হ্যান্ড, আহমদ মুসা বলল। স্যার, সে আমার রাইট ও লেফট হ্যান্ড, সেই সাথে আমার মাথাও, বলল লিয়েন হুয়া। তাহলে হয়ে গেল ফ্যান, আর কোনো কথা নেই, আহমদ মুসা বলল। আহমদ মুসারা গাড়ির কাছে পৌঁছে গিয়েছিল। লিয়েন আপা বলার পর তো কথা আর থাকবেই না, আপনি তো লিয়েন আপার দলে, বলল ফ্যান। কারণ তুমিও লিয়েনের দলে, আহমদ মুসা বলল। হেসে উঠল ফ্যান। কিছু বলতে যাচ্ছিল, আহমদ মুসা ঠোঁটে তর্জনী ঠেকিয়ে আর কথা বলতে নিষেধ করল। এগোলো গাড়ির দিকে। একজন কমান্ডো গাড়ির দরজা খুলে ধরে দাঁড়িয়েছিল। বেইজিং, বিশাল রাষ্ট্রীয় অতিথি ভবন, পিপলস প্যালেস, ২১ তলা বিল্ডিংয়ের প্রশাসন, খাবার দাবার, সমাবেশ হল ইত্যাদির জন্যে ৫টি ফ্লোর বাদ দিয়ে অবশিষ্ট ফ্লোরগুলো ভিআইপি, ভিভিআইপি স্যুটে বিভক্ত। ১০ তলার সাউথ ব্লকের লাউঞ্জ। মাঝখানের একটা সোফায় পাশাপাশি বসে গল্প করছিল সিংকিয়াংয়ের সাবেক গভর্নর লি ইউয়ান এবং সিংকিয়াংয়ের শীর্ষ উইঘুর নেতা ইরকিন আহমেদ ওয়াং। কথা বলছিল তারা, কিন্তু হঠাৎ করে মিটিংয়ের সময় ১ ঘণ্টা পিছিয়ে দেয়া হলো কেন, বলল ইরকিন আহমেদ ওয়াং। আপনি শোনেননি ব্যাপারটা? সিংকিয়াংয়ের সাবেক গভর্নর নেইজেনের পিতা লি ইউয়ান বলল। কি ব্যাপার, কিছু ঘটেছে স্যার, বলল ইরকিন আহমেদ ওয়াং। বড় ঘটনা ঘটেছে। আজ সকালে আহমদ মুসার উপর ২ বার হত্যা প্রচেষ্টা হয়েছে, সিংকিয়াংয়ের সাবেক গভর্নর লি ইউয়ান বলল। হত্যা প্রচেষ্টা ২ বার? শুনেছিলাম প্রেসিডেন্টের মেহমান হিসাবে প্রেসিডেন্ট প্রাসাদেই তাকে নেওয়া হয়েছে, বলল ইরকিন আহমেদ ওয়াং। লি ইউয়ান কথা বলতে যাচ্ছিল, একটা হুইল চেয়ার ঠেলে লাউঞ্জে প্রবেশ করল আহমদ ইয়াং। হুইল চেয়ারের পেছনে হুই, নেতা, চীনের প্রভাবশালী ব্যক্তিত্ব মা চু ইং। তার পিছনে গায়ে বড় চাদর, মাথায় স্কার্ফ পরা একজন মহিলা। হুইল চেয়ারে মা ঝু সুলতান। মা ঝু সুলতান বেইজিংয়ের সামরিক হাসপাতালে ছিল। আহমদ ইয়াং তাকে হাসপাতাল থেকে নিয়ে আসছে। লি ইউয়ান ও ইরকিন আহমেদ ওয়াং উঠে দাঁড়িয়ে হুই নেতা মা চু ইং এবং অন্যদের স্বাগত জানাল। সবাই বসল। মা চু ইং হাতঘড়ির দিকে তাকিয়ে বলল, আমাদের মিটিং শুরু হতে আর মাত্র ১০ মিনিট। আমরা কি হোলোয়ের দিকে এগোব? বাইরে থেকে আসা অন্য সবাইতে চলে গেছে। মিটিং আমাদের ১ ঘণ্টা পিছালো কেন বুঝতে পারছি না। জনাব মা চু ইং, আমরা এ বিষয় নিয়েই আলাপ করছিলাম। সম্মানিত সাবেক গভর্নর স্যার লি ইউয়ানের কাছে শুনলাম আজ সকালে আহমদ মুসা ২ বার হত্যা প্রচেষ্টার শিকার হয়েছিলেন। মা চু ইং, আহমদ ইয়াং, মা ঝু, সকলের কণ্ঠই যেন আর্তনাদ করে উঠল। উনি ঠিক আছেন তো? উনি তো প্রেসিডেন্ট হাউসে ছিলেন। সেখানে কিভাবে এটা ঘটতে পারে? মহিলাদের একজন মা চু ইংয়ের মেয়ে, মা ঝুর বোন ফাজি ঝাও বলল, মুখের নেকাব একটু সরিয়ে, প্রেসিডেন্টের ভাগিনী লিয়েন হুয়াও টেলিফোনে এ খবরই আমাকে দিয়েছিলেন।
তিনি আরও বলেছিলেন হত্যা প্রচেষ্টাকারীকে আহমদ মুসা স্যারি হত্যা করেছেন এবং বিস্ফোরণ ঘটার আগেই ভয়ানক বোমাও তিনি ডিটেক্ট করেন। এই 2 ঘটনার পর আহমদ মুসা সবার সাথে নাশতা করেছেন এবং তিনি ভালো আছেন। আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তার অপার রহমত দিয়ে তাকে ঘিরে রাখুন। মুসলমানদের দুঃসময় এই মহান ভাইকে যেন আমরা না হারাই, বলল ইরকিন আহমেদ ওয়াং। তার কণ্ঠ শেষ দিকে আবেগে রুদ্ধ হয়ে গিয়েছিল। আমিন বলল মা চু ইং, মা ঝু, আহমদ ইয়াং, লি ইউয়ান, ফা জি ঝাও ও নেজেন সকলেই। মা চু ইং তাকালো লি ইউয়ানের দিকে, বলল, স্যার, আপনি খবর কি করে পেলেন? বেলা 10টার দিকে প্রেসিডেন্ট হাউসের একজন ঊর্ধ্বতন গোয়েন্দা অফিসার আমাকে বিষয়টা জানায়। আহমদ মুসা এখানে আসছেন, এখানকার সিকিউরিটি অ্যারেঞ্জমেন্ট তিনি দেখতে এসেছিলেন। লি ইউয়ান বলল, ঘটনা কি ঘটেছিল সে সম্পর্কে কি তিনি কিছু বলেছিলেন? জিজ্ঞাসা মা চু ইং এর। হ্যাঁ, ঘটনা তিনি বলেছেন। তিনি যা বলেছিলেন তার সারাংশ হল, মহান ভাই আহমদ মুসা প্রেসিডেন্ট প্রাসাদে পৌঁছেন ভোর 5টায় এবং তিনি ঘুমিয়ে পড়েন। সকাল 9টায় তার ওঠার কথা। ঠিক 9টাতেই তার দরজায় নক হয়। 3 বার নক হওয়ার পর আহমদ মুসা উঠে দরজা খুলে দেন। দরজায় দাঁড়িয়েছিল প্রেসিডেন্ট প্রাসাদের গেস্ট উইংয়ের ডেপুটি প্রধান। তিনি আহমদ মুসাকে গুড মর্নিং জানিয়ে হ্যান্ডশেক করার ভঙ্গিতে ডান হাতে লুকানো ভয়ঙ্কর নিডল গান দিয়ে আহমদ মুসাকে গুলি করেন। আহমদ মুসা নিজের দেহকে পেছনে মেঝের দিকে ছুঁড়ে দিয়ে পকেট থেকে রিভলভার বের করে গুলি করে গেস্ট উইংয়ের ডেপুটি প্রধানকে হত্যা করে তার পরবর্তী আক্রমণ রোধ করেন। শুনেছি নিডল গানের বিষাক্ত পিন কোনো মানুষের দেহ স্পর্শ করার সাথে সাথেই তার মৃত্যু ঘটে। একটু থামল লি ইউয়ান, সঙ্গে সঙ্গেই আবার শুরু করল। দ্বিতীয় ঘটনায় আহমদ মুসাকে শুভেচ্ছা জানানোর জন্যে ফুলের একটা তোড়া তৈরি হয়েছিল। ফুলের তোড়ার মধ্যে ছিল পিংপং বল আকৃতির ভয়ঙ্কর বিধ্বংসী বোমা। ফুলের তোড়ার উপর দিয়েছিল আহমদ মুসাকে শুভেচ্ছা উপহার লেখা সংবলিত কাগজের একটা ব্যান্ড। আহমদ মুসা ফুলের তোড়াটি হাতে নিয়েই বলেন, এর মধ্যে বোমা আছে। এভাবে আহমদ মুসা বোমার হাত থেকে রক্ষা পান। থামল লি ইউয়ান। সবাই রুদ্ধশ্বাসে শুনছিল ঘটনার বিবরণ। আলহামদুলিল্লাহ, আল্লাহ আহমদ মুসাকে রক্ষা করেছেন, বলল ইরকিন আহমেদ ওয়াং। আলহামদুলিল্লাহ, আল্লাহ আহমদ মুসাকে বিস্ময়কর গুণাবলী দিয়ে সৃষ্টি করেছেন। আমাদের কাছে যা চিন্তা কল্পনাতেও আসে না, আহমদ মুসার কাছে তা স্বাভাবিক ব্যাপার। ফাজি ঝাও বলল, আল্লাহর হাজারো শুকরিয়া আদায় করছি। মহান ভাই আহমদ মুসাকে তিনি খাস সাহায্য দিয়েছেন। আজ চীনে আমাদের জন্যে তাকে খুব বেশি প্রয়োজন, বলল মা চুইং। মা চুইংয়ের কথা শেষ হতেই একজন কমান্ডো অফিসার লাউঞ্জে প্রবেশ করল। সে লাউঞ্জের চারদিকে তাকিয়ে সবার দিকে চোখ বুলিয়ে বলল, আপনারা এখানে আছেন জেনে এক্সিলেন্সি আহমদ মুসা এখানে আসছেন। মিটিংয়ের কিন্তু সময় হয়ে গেছে। তার কথার পরপরই আহমদ মুসা লাউঞ্জে প্রবেশ করল। সবাই সালাম দেবার জন্য প্রস্তুত থাকলেও আহমদ মুসাই আগে সবাইকে সালাম দিল। আহমদ মুসা মা ঝু সুলতান আহমদ ইয়াংদের কুশল জিজ্ঞাসা করে, হুই নেতা মা চু ইং এবং উইঘুর নেতা ইরকিন আহমেদ ওয়াংদের লক্ষ্য করে বলল, দুঃখিত স্যার, অনেকটা সময় আপনাদের নষ্ট হল। 10টার মিটিং 11টায় হচ্ছে। মহান ভাই আহমদ মুসা, আপনি আমাদেরই সন্তান। আপনার হৃদয় এত বড় হল কি করে? আমাদের সময় নষ্ট হওয়াটাকে দেখছেন, আপনার উপর আকাশ ভেঙে পড়েছিল সেটা ভাবছেন না? আবেগরুদ্ধ কণ্ঠে বলল ইরকিন আহমেদ ওয়াং। তার চোখ দুটি ভিজে উঠেছিল। স্যার, নিজেকে নিয়ে সবসময় ভাবি, বলে আহমদ মুসা হাসি মুখে এগোল লি ইউয়ানের দিকে। বলল, স্যার, আপনাকে দেখে খুব খুশি হয়েছি। ভেবেছিলাম আপনার সাথে দেখা করেই এবার চীনে কাজ শুরু করব, কিন্তু ঘটনাস্রোত আমাকে ভিন্ন দিকে নিয়ে গেছে। সেটাই তো হবার কথা। তোমার পরিচালক তো তুমি ন, তোমার আল্লাহ। ওয়েলকাম আহমদ মুসা, বলে হাত বাড়িয়ে আহমদ মুসাকে জড়িয়ে ধরল। সাবেক গভর্নর লি ইউয়ানকে ধন্যবাদ দিয়ে আহমদ মুসা একটু দূরে আলাদা একটা সোফায় বসা দুজন মহিলার দিকে তাকাল। বলল, আমার ভুল না হলে আপনাদের একজন ম্যাডাম বিজ্ঞানী ফাজি ঝাও, অন্যজন নেইজেন। বিজ্ঞানী ফাউজি ঝাও স্বাভাবিক কারণেই মিটিংয়ে আসার কথা, কিন্তু সরকার নেইজেনকেও যে এখানে এনেছে
এজন্যে আমি চীন সরকারের কাছে কৃতজ্ঞ। আমি এবার সিংকিয়াং যাচ্ছি না। অতএব সিংকিয়াংয়ের পরিচিত জনদের এখানে পাওয়া আমার জন্য সৌভাগ্যের। আহমদ মুসা কথা শেষ করতেই উঠে দাঁড়াল নেইজেন। বলল, সরি ভাইজান, আপনি তো কথা শেষ করে ফেললেন, কিন্তু আমার ঝগড়া আছে আপনার সাথে। আমাদের এক চরম দুঃসময়ে আপনি চীনে এসেছেন। আপনি এসেছেন এটা জানারও হক কি আমাদের ছিল না? আপনি এসেছেন এটা যখন আমরা জানতে পারি, তখন আমরা খুবই আনন্দিত হই। কিন্তু এবার আনন্দ যতটা আমরা অনুভব করেছি, ততটাই যন্ত্রণা আমাদের মনকে পীড়িত করেছে। হাসল আহমদ মুসা। পরক্ষণেই গম্ভীর হয়ে উঠল তার মুখ। বলল, এখন আমার যে জবাব হবে সেটা তোমার বাবা দিয়ে দিয়েছেন। আমি প্লেনে যে ঘটনার সাথে জড়িয়ে পড়ি, সে ঘটনাই আমাকে উড়াং পর্বতে নিয়ে যায়। চীনে আসার পর এ পর্যন্ত আমি একজনের ওয়্যারলেসে প্রেসিডেন্টের সাথে কথা বলা ছাড়া কাউকে টেলিফোন করিনি। আমি দুঃখিত ভাইজান, আপনাকে অভিযুক্ত আমি করতে চাইনি। আপনার কথা শতভাগ সত্য, কিন্তু ভাইজান, আমাদের কষ্ট ও বিক্ষোভও সত্য, বলল নেইজেন। তার কণ্ঠ অবরুদ্ধ কান্নায় ভারী। আহমদ মুসা কিছু বলার আগে নেইজেনের বাবা সিংকিয়াংয়ের সাবেক গভর্নর লি ইউয়ান বলল, সবাইকে কষ্ট করতে হয়েছে। মা, তোমরাও কষ্ট করেছ। কিন্তু আহমদ মুসা চীনে আসার পর থেকে যে কষ্ট করছে, তার সাথে কারো কষ্টেরই তুলনা হয় না। কতবার সে আহত হয়েছে, কতবার সে মৃত্যুর মুখ থেকে বেঁচেছে। আজ সকালেও 2 বার তাকে হত্যার চেষ্টা করা হয়। সরি বাবা, আমরা খুব ক্ষুদ্র, খুব সামান্য, তাই নিজের কথাই আমরা আগে ভাবি। আমাকে কথা শেষ করতে পারল না নেইজেন। কান্নায় রুদ্ধ হয়ে গেল তার কথা। লাউঞ্জের পরিবেশ একটু ভারী হয়ে উঠেছিল। লাউঞ্জে প্রবেশ করল আজকের মিটিংয়ের আয়োজক কর্মকর্তা, সরকারের স্বরাষ্ট্র বিভাগের সেক্রেটারি মাও ওয়াং। লাউঞ্জের প্রান্তে দাঁড়িয়ে বাউ করে সে বলল, সম্মানিত জাতীয় নেতৃবৃন্দ এবং অতিথিবর্গ, সকাল 11টা বাজতে 2 মিনিট দেরি আছে। সম্মেলন হলে যাবার জন্য সকলকে অনুরোধ করছি। ধন্যবাদ। আপনার আহ্বানের জন্যই আমরা অপেক্ষা করছিলাম। চলুন, আমরা সকলে প্রস্তুত, বলল প্রবীণ হুই নেতা মাচু ইং। সবাই চলল সমাবেশ হলর দিকে। বর্গাকার হলরুম। হল জুড়ে গোল করে এক সারিতে টেবিল সাজানো। টেবিলে সবার নেম কার্ড। সবাই বসেছে। গোলাকৃতি টেবিল সারির গোড়ায় 3টি চেয়ার ও 2টি চেয়ার পাশাপাশি। 2 বড় চেয়ারের সামনে একটা বড় টেবিল। অন্য বড় চেয়ারটি গোলাকার সারির ডান দিকের প্রথম টেবিলে সেট করা। সবাই বসলেও দাঁড়িয়ে আছে মাচু ইং, ইরকিন আহমেদ ওয়াং এবং আহমদ মুসা। চীনের স্বরাষ্ট্র সেক্রেটারি মাও ওয়াং 2 বড় চেয়ারের মাঝখানে গিয়ে দাঁড়াল। সামনের দিকে তাকিয়ে সবাইকে স্বাগত জানিয়ে ও শুভেচ্ছা জ্ঞাপন করে বলল, সম্মানিত নেতৃবৃন্দ, মহান ভাই আহমদ মুসার পরামর্শক্রমে সম্মানিত উইঘুর নেতা ইরকিন আহমেদ ওয়াং এবং সম্মানিত হুই নেতা মা চু ইংয়ের সাথে আলোচনা করে এই মিটিংয়ের আয়োজন করা হয়েছে। আনন্দের বিষয় যে নেতৃবৃন্দের সাথে পরামর্শ করে 32টি প্রদেশ থেকে যাদেরকে আসার অনুরোধ করা হয়েছিল, তারা সকলেই এসেছেন। সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি। আজকের মিটিংয়ে 2 জন কো-চেয়ারম্যান, একজন সম্মানিত উইঘুর নেতা ইরকিন আহমেদ ওয়াং এবং সম্মানিত প্রবীণ হুই নেতা মা চু ইং। আমি তাদেরকে তাদের জন্য নির্দিষ্ট চেয়ারে বসেতে অনুরোধ জানাচ্ছি। আর আমাদের মহান ভাই, সম্মানিত মেহমান আহমদ মুসা, তারই ইচ্ছায় আপনাদের সারিতে বসছেন। আহমদ মুসা এগিয়ে এসে হুই নেতা মা চু ইং এবং উইঘুর নেতা ইরকিন আহমেদ ওয়াংকে তাদের স্ব চেয়ারে বসাল। তারা 2 জন বসার পর স্বরাষ্ট্র সেক্রেটারি মাও ওয়াং সকলের উদ্দেশ্যে বলল, সম্মানিত নেতৃবৃন্দ, আমি এখন বিদায় নিচ্ছি। আপনাদের এ বৈঠক রুদ্ধদ্বার হবে। আমি যাবার পর দরজা বন্ধ হয়ে যাবে। হলটি সাউন্ড প্রুফ। বলে মাও ওয়াং সকলের উদ্দেশ্যে দীর্ঘ বাউ করল এবং আহমদ মুসা, মাচু ইং ও ইরকিন আহমেদ ওয়াংয়ের সাথে হ্যান্ডশেক করে বেরিয়ে গেল। তার সাথে সাথে বন্ধ হয়ে গেল দরজা। উঠে দাঁড়াল ইরকিন আহমেদ ওয়াং। বলল, 2 জন কো-চেয়ারম্যান হওয়ার ধারণা মহান ভাই আহমদ মুসার, তাই আমি মেনে নিয়েছি। এই মিটিংয়ে সভাপতিত্ব করার জন্যে আমাদের প্রবীণ নেতা মাচু ইং যথেষ্ট ছিলেন।
বসল ইরকিন আহমেদ ওয়াং। ফিসফিস করে পরামর্শ করল মা চু ইং এর সাথে। পরামর্শটা একটু দীর্ঘই হল। উঠে দাঁড়াল হুই নেতা মা চু ইং। হামদ ছানা পাঠ করার পর সকলকে স্বাগত জানিয়ে সে বলল, উপস্থিত ভাইয়েরা, চীনের মুসলমানদের আজ কি করণীয় এই বিষয়ে আলোচনার জন্যই আজকের এই বৈঠক। সৌভাগ্যক্রমে আমাদের মধ্যে উপস্থিত মহান ভাই আহমদ মুসার আগ্রহেই বৈঠক ডাকা হলেও বন্দিদশা থেকে সদ্য মুক্ত উইঘুর নেতা ভাই ইরকিন ওয়াং এবং মা জু সুলতান অবিলম্বে এই ধরনের বৈঠক অনুষ্ঠানের জোর দিয়েছেন। সব ইচ্ছার ফল হিসেবেই আমাদের আজকের এই বৈঠক। আমি বৈঠকের উদ্দেশ্য সম্পর্কে বলার জন্যে ভাই ইরকিন ওয়াংকে অনুরোধ করছি। মা চু ইংয়ের কথা শেষ হতেই গোটা হল থেকে কয়েকজন উঠে দাঁড়াল। সমস্বরে বলতে লাগল, আমরা আমাদের উইঘুর নেতার কথা শুনব, কিন্তু তার আগে আহমদ মুসা সম্পর্কে প্রকৃত সত্য জানতে চাই। সরকারি রেডিও, টিভি ও সংবাদ মাধ্যমে সন্ত্রাসবাদী নেতা চীনের লেজেন্ডারি হিরোর নাম ব্যবহারকারী জোয়ান উর সন্ত্রাস সম্পর্কে অনেক কথা বলা হচ্ছে এই সন্ত্রাসী গ্রুপ সেনাবাহিনী ও পুলিশ বাহিনীতেও অনুপ্রবেশ করেছিল। তারাই সন্ত্রাসী গ্রুপের হয়ে দেশের অভ্যন্তরে নানা নিপীড়ন নির্যাতন চালিয়েছে। সেনা ও পুলিশ বাহিনী এই সন্ত্রাসী গ্রুপের নেতাসহ ওদের শীর্ষ নেতৃত্বকে হত্যা করেছে এবং দেশ থেকে তাদের নির্মূল করার কাজ চলছে। সরকারি এই বক্তব্যের পাশাপাশি দেশে জোর গুজব যে বন্দীদের উদ্ধার ও সন্ত্রাসীদের শীর্ষ নেতাকে হত্যাসহ সব কাজ আহমদ মুসাই করেছেন। এই বিষয়ে মহান ভাই আহমদ মুসার কথা শুনতে চাই। তার সম্পর্কে আমরা হাজারো কথা শুনেছি। তিনি মুসলমানদের গৌরবের ধন। তিনি আমাদের মাঝে উপস্থিত। এটা আমাদের কাছে স্বপ্নের মতো মনে হচ্ছে। প্লিজ তাকে কথা বলতে দিন। ইরকিন আহমেদ ওয়াং ও মা চু ইং দুজনেই হাসছে। বলল আহমদ মুসাকে, আমাদেরকে সামনে ঠেলে দিয়ে পেছনে থাকতে চেয়েছিলেন, তা আর হল না। প্লিজ আহমদ মুসা উঠুন, জবাব দিন তাদের জিজ্ঞাসার। আহমদ মুসা উঠে দাঁড়াল, বলল, প্রিয় ভাই বোনেরা, সত্য হল সন্ত্রাসীদের দমনের কাজটা আল্লাহ আমাকে দিয়ে করিয়েছেন। চীন সরকারও আমাকে সব রকম সহযোগিতা করেছেন। থামল আহমদ মুসা। কিভাবে আল্লাহ করালেন? কেন চীন সরকার একজন মুসলিম বিপ্লবী নেতাকে সাহায্য করল? প্রশ্ন উঠল চারদিক থেকে। আগেও 2 বার সিংকিয়াংয়ে এসেছি। মুসলমানদের বিপদ লাঘবের চেষ্টা করেছি। চীনে বড় আকারে আবারও মুসলমানদের উপর অত্যাচার নিপীড়ন চলছে এ খবর আমার কাছে ছিল। তার সাথে জানতে পারলাম সিংকিয়াং থেকে আহমদ ইয়াং আটক ও নিখোঁজ হয়েছে। সে আমার ছোট ভাইয়ের মতো। তাকে উদ্ধার এবং বেইজিংয়ের সাথে কথা বলে মুসলমানদের অত্যাচার নিপীড়ন বন্ধ করা যায় কিনা এই উদ্দেশ্যেই এবার আমার চীনে আসা। এসেই আমাকে সন্ত্রাসীদের সাথে সংঘাতে জড়িয়ে পড়তে হয়। এই ভূমিকা দেওয়ার পর সংক্ষেপে আহমদ মুসা প্লেন থেকে উডাং পর্বত পর্যন্ত কি ঘটেছিল তার বিবরণ দিল। পিনপতন নীরবতার মধ্য দিয়ে সবাই আহমদ মুসার শ্বাসরুদ্ধকর কাহিনী শুনল। আহমদ মুসা থামলেও কিছুক্ষণ কেউই কথা বলতে পারল না। অনেক ধন্যবাদ স্যার আপনাকে। স্যার, আপনি অনেক কষ্ট করেছেন। পদে পদেই আপনাকে জীবন বাজি রেখে কাজ করতে হয়েছে। কিন্তু স্যার, আপনার এই কষ্ট, এই কাজ এদেশে ইসলামকে, আমাদের ভাগ্যকে অনেক দূর এগিয়ে নিয়ে গেছে। প্রেসিডেন্টের ভাগ্নি তুখোড় ছাত্রনেতা লিয়েন হুয়া, প্রেসিডেন্টের মেয়ে প্রতিভাদীপ্ত ছাত্র ফ্যান ফ্যাং ইসলামের পথে এসেছে। প্রেসিডেন্টের পত্নী কোরআনের অনুবাদ পড়ছেন। খোদ প্রেসিডেন্ট এবং তার শীর্ষ সাথী ও আমলারা ইসলামের শুভাকাঙ্ক্ষী হয়েছেন। জুয়ান উ ওরফে কিনশি হোয়াংয়ের মতো চীনের শীর্ষ পরিবারের শীর্ষ ও প্রভাবশালী ব্যক্তির মেয়ে লুজির ইসলাম গ্রহণ। চীনের শীর্ষ বিজ্ঞান ব্যক্তিত্ব ডাক্তার ডা ডোমিঙ্গের ইসলামের দিকে আসাকে বলা যায় ইসলামের পক্ষে একটা মাইলস্টোন। যে প্রবল ঝড় চীনে ইসলামের অস্তিত্ব বিলীন করে দিতে উদ্যত হয়েছিল, সেই ঝড়কে আপনি ইসলামের পক্ষে ঘুরিয়ে দিয়েছেন। আর কি চাই আমরা স্যার? চীনের মুসলমানরা সব পেয়েছে আপনার কাছ থেকে। আজকের এই সম্মেলন আমাদের পাওয়াকে পূর্ণতা দিতে, বলল ফাজি ঝাও। কথা শেষ করতে সে পারল না, কান্নায় ভেঙে পড়ল তার কথা। গোটা হলে আবার সেই পিনপতন নীরবতা।
নীরবতা ভাঙল তারিম বেসিন অঞ্চলের প্রবীণ ও সংগ্রামী উইঘুর নেতা আবু জিয়াদ জুবায়ের আওয়াং। উঠে দাঁড়িয়ে সে বলল, বিজ্ঞানী ফাজি ঝাও আমার মেয়ের মতো। তার কথায় আমাদের মতো প্রবীণদের সব কথাই প্রতিধ্বনিত হয়েছে। তার আবেগ আমাদেরই আবেগ, তার অশ্রু আমাদেরই অশ্রু। মহান ভাই আহমদ মুসার কাছ থেকে আমরা চীনা মুসলিমরা যা পেয়েছি তা আমাদের সাধ্যের অতীত। আজকের এই বৈঠক তার একটা প্রমাণ। এক জাদুর কাঠির স্পর্শে যেন রাতারাতি পুলিশ, আমলা, সৈনিক সকলের আচরণ আমাদের প্রতি বদলে গেছে। কেউ না বললেও আমি জানি, চীনা মুসলিম নেতৃবৃন্দের আজকের এই বৈঠকে আমাদের পারস্পরিক সম্পর্ক এবং সরকারের সাথে, চীন রাষ্ট্রের সাথে আমাদের স্থায়ী সম্পর্ক কি হবে তা আমরা ঠিক করব। আমাদের সকলের মা ফা জি ঝাও এই সম্মেলনে আমাদের চাওয়া পাওয়ার পূর্ণতা চেয়েছেন। আমিও এটাই চাই। আমাদের শীর্ষ নেতৃবৃন্দের কাছে, বিশেষ করে আমাদের মহান ভাই আহমদ মুসার কাছে। কথা শেষ করল আবু জিয়াদ জুবায়ের আওয়াং। তার কণ্ঠ আবেগরুদ্ধ হয়ে উঠেছিল। আবু জিয়াদ আওয়াংয়ের কথা শেষ হবার সাথে সাথে সম্মেলন হলর সবাই টেবিল চাপড়ে তার কথাকে স্বাগত জানাল। আবার নীরবতা নামল। এই নীরবতার মধ্যে উইঘুর নেতা ইরকিন আহমেদ ওয়াং কানে কানে হুই নেতা মা চু ইংয়ের সাথে কথা বলল। উঠে দাঁড়াল মা চু ইং। সবাইকে সালাম জানিয়ে ধন্যবাদ জানাল ফা জি ঝাও এবং প্রবীণ ও সংগ্রামী উইঘুর নেতা আবু জিয়াদ আওয়াংকে। তার সাথে আরও ধন্যবাদ দিল যারা স্বতঃস্ফূর্তভাবে সমর্থন করল আবু জিয়াদ আওয়াংকে। একটু থামল মা চু ইং। থেমেই আবার সঙ্গে সঙ্গে বলল, প্রবীণ নেতা আবু জিয়াদ আওয়াং ঠিকই বলেছেন। আমাদের আজকের আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণের বিষয় হল আমাদের হুই উইঘুরদের ঐক্য এবং চীন রাষ্ট্রের সাথে আমাদের স্থায়ী সম্পর্ক। এই আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণ আমরা দুইভাবে করতে পারি। ১. সবাই দীর্ঘ আলোচনা করে সিদ্ধান্ত গ্রহণ করা। ২. মহান ভাই আহমদ মুসা হুই ও উইঘুরদের সব ব্যাপার জানেন। চীন সরকার সম্পর্কেও তিনি ভালোভাবে অবগত আছেন। আমাদের আলোচ্য বিষয়ে তাকেই আমরা একটা প্রস্তাব পেশের জন্য অনুরোধ করতে পারি। আপনাদের সবার মতো নিয়ে তা চূড়ান্ত করা হবে। থামল মা চুইং। মা চুইং থামতেই মিটিংয়ে উপস্থিত সবাই হাত তুলে সমস্বরে বলল, দ্বিতীয় মাধ্যমকে আমরা গ্রহণ করলাম। সবাইকে ধন্যবাদ জানিয়ে বসল মা চুইং। ইরকিন আহমেদ ওয়াং ও মা চুইং কিছু কথা বলল। তারপর উঠে গেল আহমদ মুসার কাছে ইরকিন আহমেদ ওয়াং। আহমদ মুসা উঠে দাঁড়াল।